ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি মাইশা। সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্ট নিয়ে আবার ফিরে আসলাম। এই এপিসোডে কি আছে চলুন সেটা দেখে নিই। আজ রয়েছে আমেরিকার ইমিগ্রেশন পলিসি নিয়ে কি ভাবছে ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। রিপাবলিকান ভোটারদের জন্য একটি প্রধান ইস্যু হলো অবৈধ অভিবাসন। আরও রয়েছে আমেরিকার কমিউনিটি ফার্মিং নিয়ে একটি প্রতিবেদন। খামারও যে একইভাবে গুরুত্বপূর্ণ তা জানাতে হবে। সিএসএ আমাদের খামারের জন্য দারুণ উপযুক্ত। আমাদের প্রায় 600 সিএসএ সদস্য রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেবার পর থেকে রিপাবলিকান ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প নজর দিচ্ছেন কামালা হ্যারিসের দিকে। রিপাবলিকান পার্টি ইমিগ্রেশন ইস্যুতে হ্যারিসের কাজ নিয়ে সমালোচনা করছেন। ডিটেইলস জানতে পারবেন আমাদের এই রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্প এখন তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের দিকে নজর দিচ্ছেন। তিনি চান সবাইকে ক্ষমা করা হোক। জো বাইডেন তাকে সীমান্ত অধিপতি বানিয়েছেন, তখন এটা খুব খারাপের দিকে মোড় নেয়। তিনি আমাদের দেশে অবৈধ অভিবাসীদের ঢল নামিয়ে দিয়েছেন। রিপাবলিকান ভোটারদের জন্য একটি প্রধান ইস্যু হলো অবৈধ অভিবাসন। তাকে কখনোই সীমান্তের অধিপতি করা হয়নি। আসলে সীমান্ত তার কাছে অগ্রাধিকার পাওয়া কোনো ইস্যুই ছিল না। বাইডেন প্রশাসনের প্রথম দিকে হ্যারিসকে যুক্তরাষ্ট্রের দক্ষিণের সীমান্ত দিয়ে অভিবাসন নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আওতায় ছিল মধ্য আমেরিকার 3টি দেশ। নর্দার্ন ট্রায়াঙ্গলের 3টি দেশে উন্নয়ন সহযোগিতা এবং বিনিয়োগের লক্ষ্যে একটি কৌশল প্রণয়নের দায়িত্বে ছিলেন তিনি, যাতে ওইসব দেশ থেকে অভিবাসনের চাপ কমানো যায়। বাইডেন হ্যারিসকে এমন একটি কৌশল প্রণয়নের নেতৃত্ব দিতে বলেন যাতে সেসব দেশে অভিবাসন প্রত্যাশীদের জীবনযাত্রার মানের উন্নতি হয় এবং তারা অভিবাসনে নিরুৎসাহিত হন। এই অঞ্চলের মানুষকে আমি স্পষ্ট জানাতে চাই, যারা যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের বিপজ্জনক পথে যাত্রার কথা ভাবছেন তারা আসবেন না। ট্রাম্প বলছেন হ্যারিসের রেকর্ড বলছে তিনি অভিবাসন ইস্যুতে অতিরিক্ত উদার। কমলা আশ্রয়দানকারী ঝুঁকিপূর্ণ শহরগুলোর পক্ষে ভোট দিয়েছেন। তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রমকে অপরাধ গণ্য না করার পক্ষে। প্রতিনিধি সভার রিপাবলিকান সদস্যরা বাইডেন প্রশাসনের নিন্দা জানিয়ে এবং সীমান্ত ইস্যুতে কামালা হ্যারিসের ব্যর্থতার অভিযোগ তুলে একটি প্রস্তাব পাশ করেছে। প্রতিনিধি সভার একজন শীর্ষ ডেমোক্র্যাট হাকিম জেফরিস বলেন, ভাইস প্রেসিডেন্ট সীমান্ত অধিপতি ছিলেন না, তারা এটা বানিয়ে বলছে কারণ আমেরিকার জনগণের জন্য তাদের কোনো ইতিবাচক এজেন্ডা, দূরদৃষ্টি বা ট্র্যাক রেকর্ড নেই। অভিবাসন আইনজীবী হেক্টর কুইরোগা বলছেন, আদালতে 30 লক্ষের বেশি মামলা আটকে আছে। যথেষ্ট সংখ্যক অভিবাসন বিচারক নেই। আমরা এটা দীর্ঘদিন ধরে বলে আসছি। বাইডেন প্রশাসন বলছে তারা সীমান্তে উন্নতি ঘটাচ্ছে। বাইডেনের শাসনকালে কোনো এক মাসে মেক্সিকো থেকে অবৈধভাবে সীমান্ত পার হবার দায়ে গ্রেপ্তারের সংখ্যা গত জুন মাসে ছিল সর্বনিম্ন। আমেরিকায় কমিউনিটি সাপোর্টেড ফার্মিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফার্ম ওনাররা ব্যাংকগুলোর উপর নির্ভর না করে ক্রেতাদের কাছে শেয়ার বিক্রি করেন। ওই শেয়ারের বিনিময়ে ক্রেতারা ফার্মগুলো থেকে পুরো সিজন সবকিছু ফ্রেশ নিতে পারে। আসুন দেখি এই ব্যাপারে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট। আমি দ্বিতীয় প্রজন্মের কৃষক। 1962 সালে আমার বাবা মা চাষাবাদ করতে শুরু করেছিলেন। আমার বাবা ছিলেন সরকারি অর্থনীতিবিদ, তবে 20 বছর বয়সেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কৃষিকাজ করবেন এবং তাজা ভুট্টা চাষ করবেন। 1966 সালে তারা এই জমিটি কিনেছিলেন। এমন কোনো গ্রীষ্ম যায়নি যখন আমি কৃষিকাজ করি না। আমি শাকসবজি চাষ করতে পছন্দ করি, কারণ সবসময় খাবার নিয়ে স্বাস্থ্যগত নানা প্রশ্ন উঠবেই, কিন্তু শাকসবজি সবসময়ের জন্যই স্বাস্থ্যকর।
How hard is it to get land and চাষের জন্য জমি পাওয়া এবং খামার শুরু করাটা কতটা কঠিন। ৬০ বছর আগে ফেয়ারফ্যাক্স কাউন্টি একসময় ডেইরি ফার্ম থেকে শহরতলিতে রূপান্তরিত হচ্ছিল। এদিকটাই এগিয়ে গেলে দেখবেন থমসন খামার, আর রাস্তা পার হলে হোয়াইটম্যান, এবং আপনি যদি আরও এগিয়ে যান দেখবেন ব্র্যাডলি থমসন খামার আছে। এই সবই ৫০-৬০ বছরের পুরনো খামার। এখান থেকে টাইসন্স কর্নার পর্যন্ত চাষাবাদের জমি ভাড়া দেয়া হতো। And so when my parents bought this piece of property, আমার বাবা মা যখন এই সম্পত্তিটি কিনেছিলেন তখন এখানে কোনো শহর ছিল না। রুট 7 ছিল 2 লেনের সড়ক, এখন এটা 6 লেনের মহাসড়ক। আর সব পুরনো দুধের ফার্মের মালিকরা তাদের জমি বিক্রির অপেক্ষায় ছিলেন। and waiting to make a lot of money. 2008 সালে আমাদের পাশের যে জমিটি বিক্রি হয়েছিল তা ছিল একর প্রতি $5 লক্ষ। কেউ যদি এই পরিমাণ অর্থ ব্যয় করে সবজি চাষ করতে চায় তা হবে অতিরিক্ত খরচ। Insane amount of money to have to spend to come up with to grow vegetables. What's the solution? এর সমাধান কি? কৃষিকাজ যে তাদের কাছে গুরুত্বপূর্ণ তা জানাতে হবে, এবং পার্ক ও অন্যান্য বেসরকারি সুযোগ সুবিধার কাছে যে মানুষ থাকতে ভালোবাসে এবং খামারও যে একইভাবে গুরুত্বপূর্ণ তা জানাতে হবে। CSA is a great fit. সিএসএ আমাদের খামারের জন্য দারুণ উপযুক্ত। আমাদের প্রায় 600 সিএসএ সদস্য রয়েছে। আমার বাবা মৌসুমের শুরুতে ব্যাংক থেকে $25,000 ধার নিতেন, তার সেপ্টেম্বরে ফেরত দিতেন। আমরা এখন যা করছি সারা মৌসুমের শাকসবজির পরিবর্তে আমাদের ক্রেতাদের কাছ থেকে ফেব্রুয়ারি মাসে আমরা অর্থ ঋণ দিতে পারি কিনা তা জিজ্ঞাসা They করি। have 3 different size shares, mini, regular. আমরা তাদের 3টি ভিন্ন পরিমাণের শেয়ার কেনার সুযোগ দেই, ছোট, স্বাভাবিক এবং বড় আকারে। আপনি যদি মিনি শেয়ার হোল্ডার হন তবে আপনার পছন্দ মতো 6টি ব্যাগ যে কোনো সবজি, অথবা ধরুন আপনি 6টি ব্যাগ টমেটো চান সেটাও কিনতে পারেন। And if you decide you want 6 bags of tomatoes, you get 6 bags of tomatoes. Oh my gosh, the produce is so fresher, has আহা, সবজিগুলো কি দারুণ তাজা আর চমৎকার গন্ধে ভরা। আমরা পছন্দ মতো সবজি বেছে নিতে পারি, এটা চমৎকার। When you do something the same for 20 years or 15 years, আপনি যখন 10, 15, 20 বছর ধরে একই জায়গায় কাজ করেন এবং প্রতি সপ্তাহে একবার কারো বাড়িতে যান, তখন তারা কিন্তু পরিবারের সদস্যের মতো হয়ে যায়। সুতরাং আমাদের ব্যবসার একটি অংশ কৃষি মার্কেট। এখান থেকে আয় হয় 40%, তাই আমরা এর ওপর অনেকটাই নির্ভরশীল। বছরে 30 সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন 5টি বাজারে যাই, এবং এর একটিতে আমরা সারা বছর যাই। বছরে 20 সপ্তাহ সবজির বাজার নেই। সুতরাং আমাদের ওই 30 সপ্তাহের মাঝে যতটা সম্ভব উপার্জন করতে হয়। আমি মনে করি এই জমিটি আমাদের থাকবে, কারণ আমরা ভাই বোনেরা এবং আমার পরবর্তী প্রজন্ম সর্বসম্মতিক্রমে একমত হয়েছে unanimously agreed that we will not sell the যে আমরা জমিটি বিক্রি করব না। আমি মনে করি না যে পরিবর্তন সম্পর্কে মানুষের সর্বদা একটা ভয় পাওয়া উচিত। আমি মনে করি পরিবর্তনের জন্য ভালো করার সুযোগ সবসময়ই থাকে। এ কারণে আপনার সন্তান রয়েছে, আর এজন্যই আপনারা মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন, কারণ আপনি চান সুযোগ আরও আসুক। সো এই ছিল আমাদের আজকের এপিসোড। শো কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com-এ আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি। সো আজকে এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সাইনিং অফ, মাইশা, ভয়েস অফ আমেরিকা।